গত প্রায় 6.5 মাস বা প্রায় পৌনে 7 মাস, তাই না, পৌনে 7 মাস ধরে বাংলাদেশের তৌহিদি জনতা তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে সম্ভবত গাজওয়াতুল হিন্দ মানে জিহাদ টিহাদ করবে এই ধরনের একটা স্বপ্ন দেখে আসছিল। তো এই স্বপ্নটা বস্তুত ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই দেখিয়েছিলেন। ওই যখন 8 তারিখে উনি দায়িত্ব নিলেন, তখনই কোনো একটা সাক্ষাৎকারে উনি কিন্তু ডিরেক্টলি বলেও ফেলছিলেন বাংলাদেশের অবস্থা যদি খারাপ হয় তাহলে 7 সিস্টার্সের অবস্থাও খারাপ হবে, অশান্ত হয়ে যাবে। অর্থাৎ অন্য কথায় ভারতের বিরুদ্ধে উনি হুঙ্কার দিয়েছিলেন। উনি বলতে চেয়েছিলেন বাংলাদেশ নিয়ে যদি ভারত তেমন কোনো বাড়াবাড়ি টাড়ি কোনো কিছু করে তাহলে বাংলাদেশে ছেড়ে কথা বলবে না, ওই তাদের ভারতের 7 সিস্টার্সকে নিয়ে এমন কর্মকাণ্ড করবে যে পরে ভারত নিজেই বিপদে পড়ে যাবে। এটা ওয়ান কাইন্ড অফ হুঁশিয়ারি, অন্তত কূটনৈতিক ভাষায় এটাই বলা যায়। তো এই জন্যে বস্তুত বাংলাদেশের মুমিন মুসলমান এবং তাওহিদি জনতা তারা কিন্তু আশা করছিল যাই হোক অবশেষে একজন সিফাহ সালার পাওয়া গেল, যথাযথ সিফাহ সালার, যার নেতৃত্বে হয়তো বাংলাদেশের মুমিন মুসলমানরা ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের বিরুদ্ধে যে জিহাদের কথা নবী নিজেই বলে গেছিলেন সেই ঘটনাটা ঘটবে এবং বাংলাদেশের তৌহিদি জনতা তাতে অংশ নিয়ে একেবারে সরাসরি বেহেশতে চলে যাবে। কারণ বাংলাদেশের মানুষের অভিযোগ এর আগে ওই যে শেখ হাসিনা উনি যখন ক্ষমতায় ছিলেন 16 বছর ধরে প্রায়, তো উনি নাকি গোটা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলেন। এখন বাংলাদেশের মানুষ ঠিক, এটা তো একটা কারণ, এবং অন্য একটা কারণ হলো ধর্মীয়, যে কারণে ভারতীয়দের অর্থাৎ হিন্দুদেরকে বাংলাদেশের তৌহিদি জনতা আসলে ঘৃণা করে সোজা হিসাব। তো এখন এর বিরুদ্ধে বাংলাদেশে তেমন কোনো শক্তিশালী সিফাহ সালার পাওয়া যাচ্ছিল না। যারাই ক্ষমতায় আসে কিছুদিন পরে দেখা যায় যে ভারতের সাথে কেন জানি ভারতের কাছে নতজানি হয়ে যায়। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে বাঘের মতো সিংহের মতো হুঙ্কার দিয়েছিলেন, এবং তাছাড়া তার যে সহযোগী যারা ছিল অর্থাৎ সেই কোটা বিরোধী আন্দোলনের নেতা অথবা বৈষম্য বিরোধী যে সমস্ত ছাত্র নেতা তারাও তো ওই যে বলছিল না যারা উপদেষ্টা যে ভারতের চোখে চোখ রেখে কথা বলবে, এটাই তো। এবং বাংলাদেশ থেকে ভারতের প্রভাব, ভারতের সমস্ত রকম কর্মকাণ্ড তারা বন্ধ করে দিবে এবং একই সঙ্গে ভারতের সাথে সমমর্যাদার একটা ভিত্তি প্রতিষ্ঠিত করবে। অর্থাৎ অন্য কথায় এরাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বাহিনীর লোক হিসাবে, ওই তৌহিদি জনতার অংশ হিসাবে গাজওয়াতুল হিন্দ করবে বলে বাংলাদেশের তৌহিদি জনতাকে স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু হঠাৎ কী এমন হয়ে গেল বুঝলাম না। হঠাৎ করে এটা কি হলো, কেন এই কথা বললাম যে হঠাৎ করে দেখি গাজওয়াতুল হিন্দের বিষয়টি পুরো উবে গেছে। হঠাৎ করে ডক্টর মোহাম্মদ পুরা বাঘে থেকে বিড়ালে পরিণত হয়ে গেছে। কেন এই কথা বলছি বুঝতে গেলে তার এই একটা সাক্ষাৎকারে যে বিবিসিকে দিয়েছিল সেটা আমরা একটু শুনতে পারি। বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে, এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? সাংবাদিক আগেই বলে দিয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই অবনতির পর্যায়ে গেছে। তো এ ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ভাষ্য কি, তো দেখি উনি কি উত্তর দেন। খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এইটা আপনি কি বললেন? আপনি তো বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়কে ভেঙে চুরে একেবারে খান খান করে দিলেন। এতদিন ধরে আপনি বাংলাদেশের তৌহিদি জনতাকে উজ্জীবিত করলেন, ভারতের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করবেন অনেকটা, যদিও ডাইরেক্টলি বলেন নাই, বাট আপনার অন্যান্য কথাবার্তার ভাব ভঙ্গি তো এটাই ছিল। এবং বস্তুত ঠিক সেই কারণেই আমরা দেখেছি এই বাংলাদেশের মানুষ এই ভারতের বিরুদ্ধে কী পরিমাণ বিষোদ্গার তারা করেছে, এবং কেন করেছে সেটাও বুঝতে পারি। তারা ডাইরেক্টলি এই বিষোদ্গারগুলো করেছে কারণ তারা উপলব্ধি করেছিল বা বিশ্বাস করেছিল যে বাংলাদেশের মসনদে এখন এমন একজন সিফাহ সালার আছেন যিনি ভারতের বিরুদ্ধে একেবারে জঙ্গি জিহাদি জোশে উনি বসে আছেন, যে কোনো মোমেন্টে হয়তো গাজওয়াতুল হিন্দ ঘোষণা করবেন। বাংলাদেশের মানুষ কিন্তু এটাই জানে, এবং আপনার যে ওই সমর্থক যারা নাকি আপনাকে ক্ষমতায় বসিয়েছে বলে আপনি দাবি করেন তারাও তো একই ভাষায় কথা বলতো, ভারতের বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করেছে, চোখে চোখ রেখে কথা বলবে, তাই না? তো এই 6 মাসের ওপরে এই বাংলাদেশের মানুষকে আপনি এত আশা দিয়ে, যেহেতু গাজওয়াতুল হিন্দে যদি যোগ দেয় তাহলে তারা সরাসরি বেহেশতে যাবে, তাই না?
তাহলে তাদের এইরকম বেহেশতের প্রলোভন দিয়ে হঠাৎ করে আপনি এই সমস্ত কী কথাবার্তা বলেন? আমি তো বাংলাদেশের মানুষের সাথে কি বলা যায়, বিশ্বাসঘাতকতা এই শব্দ বলা যাবে নাকি জানি না, কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ে ছুরিকার আঘাত করছে, তাই না? বিষয়টা অনেকটা সেরকম দাঁড়ালো না? বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক কোথায়? এই গত 5-7 মাস ধরে বাংলাদেশের সাথে বস্তুত তো কোনো সম্পর্কই নেই। যদি থাকতো তাহলে বাংলাদেশের মানুষ এই যে চিকিৎসার জন্য ভারতে যাবে, ভারতে ভিসা টিসা দেয় না। সম্পর্ক ভালো থাকলে কি এরকম হতো নাকি? তা তো হতো না। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি তো বাংলাদেশের তৌহিদি জনতাকে এতদিন ভিন্ন কথা বলছেন, আপনি এমনকি আপনার যে বিদেশ যে উপদেষ্টা, মানে বিদেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেও তো দেখলাম যে বিভিন্ন সময় বলছে যে ভারতের সাথে যদি সুবিধা না হয় বা ভারতের সাথে ব্যবসা বাণিজ্যের যদি সুযোগ সুবিধা না হয়, বিশেষ করে যে চিকিৎসার ব্যাপারে, তো তখন নাকি অন্য জায়গায় খুঁজবে, বিকল্প খুঁজবে, এবং চায়নার কোন কোন শহরের কোন কোন হাসপাতালকে নাকি অলরেডি বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এই সমস্ত কথাও তো আমরা শুনলাম। তারপরে ভারত থেকে চিনি আমদানি করতে পারেন নাই ঠিকমতো, বা পেঁয়াজ আমদানি করতে পারেন নাই বলে আপনি পাকিস্তানের থেকে আনছেন, তাই না? এবং ভারতকে বাদ দিয়ে বস্তুত আপনি পাকিস্তানের সাথেই আপনি যোগসাজশ খাইঘাতির বেশি করছিলেন, এবং সেটাও করছিলেন বস্তুত ওই যে গাজাতুল হিন্দ করতে গেলে খালি বাংলাদেশের মানুষ যুদ্ধ করলে তো হবে না, মানে জিহাদ করলে তো হবে না, পাকিস্তানকেও তো লাগবে, এই জন্য এটাই করছিলেন। অন্তত বাংলাদেশের তৌহিদি জনগণ এরকম মনে করতো। এখন আপনি তাদের বুকে ছুরি মেরে অথবা অন্য কথায় তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আপনি এই সমস্ত কী বলেন যে ভারতের সাথে আপনার মানে ঘনিষ্ঠতা, মানে বাংলাদেশের ঘনিষ্ঠতা চিরকাল ভালো ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, মানে এটা আপনি কি বলেন? তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি বলছি মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল। এটা আপনি কি বললেন? অপপ্রচার? আপনি নিজেই তো ভারতের বিরুদ্ধে কথা বলছিলেন। আপনি বলেন নাই যে ভারত যদি বাংলাদেশে কোনো ঝামেলা তৈরি করে তাহলে আপনি কি করবেন? ওই যে 7 সিস্টার্স সেটাকে অশান্ত করে দিবেন। এবং এটা তো খালি কথার কথা না, আমরা কিছুকাল আগেও পর্যন্ত তো জানি, বিভিন্ন সূত্রে আমরা যেটা খবর পেয়েছি, এই 7 সিস্টার্সকে অশান্ত করার জন্য নাকি বাংলাদেশে পাকিস্তানের ISI এর লোকজন আসছে। আমি সত্য না মিথ্যা জানি না, বাট এই ধরনের মানে একটা গুজব তো মার্কেটে ছড়িয়ে গেছে, তাই না? এখন এটা সত্য নাও হতে পারে, আবার সত্য হতে পারে, জানি না। বাট পাকিস্তানের সাথে যে দরম মহরম আপনি শুরু করছেন, তাতে কিন্তু এই সন্দেহ থেকেই যায়। ঘটনা এরকম হলে হতেও পারে। এখন আপনি মাঝপথে এই যে পিটটান দিয়ে আপনি এখন ভারতের সাথে এই যে সম্পর্কের কথা বলে আবার বলছেন যে এই ভারতের সাথে এই যে বিষোদ্গার, এটা একটা কি অপপ্রচার। তো আপনি নিজেই তো এই সমস্ত কথা বলছিলেন, তো আপনি নিজে তাহলে অপপ্রচার করছিলেন? এটা কোন ধরনের কথা? একটা দেশের সরকার প্রধান কি অপপ্রচারণা করতে পারে নাকি? কি জানি উল্টাপাল্টা কথা, নাকি আপনার এই টোটাল সাক্ষাৎকারের এই যে বক্তব্যগুলো, এটা কি AI দিয়ে করছে নাকি? আপনার ভয়েস অনুকরণ করে? বুঝলাম না। অর্থাৎ এই সাক্ষাৎকার কি সঠিক নাকি বেঠিক তাও তো বুঝছি না। বিপদেই তো পড়ে গেলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে তো এই ধরনের কথাবার্তা শোনার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ আমিও মনে মনে আশা করছিলাম যে বাংলাদেশের তৌহিদি জনতা অবশেষে একজন সিফাহসালার পেল। সম্ভবত বাংলাদেশের সমস্ত মুমিন মুসলমানের বেহেশতে যাওয়ার রাস্তা সুগম হলো। কিন্তু মাঝপথে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সমস্ত কী কথাবার্তা বলে বুঝলাম না। নাকি আর কয়েকদিন পর ওই ডোনাল্ড ট্রাম্প এই ভারতে আসবে সফরে, এই জন্যে নাকি? তাও তো বুঝছি না। কী সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে, মাথায় ঢুকলো না কিছু। কেউ কারো মাথায় যদি ঢোকে আমাকে একটু বুঝায়, তো আমি তো কিছুই বুঝতে পারছি না হচ্ছেটা কি। ধন্যবাদ।